ছাত্রদল তার রুমে, সে সলিমুল্লাহ হলে যেই রুমে থাকে সেই রুমে ছাত্রদল তাকে খুঁজতে গিয়েছে। আমি অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এবং আমাকে এই কিছুক্ষণের মধ্যে তারা ফোন দেয়। ফোন দিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে যে ভাই আমাদেরকে বাঁচান, আমাদেরকে মেরে ফেলবে, আপনারা প্লিজ আসেন, আমাদেরকে বাঁচান। কারণ এতগুলো ছাত্রদলের সন্ত্রাসী, মধ্যে এরা 3-4টা ছেলে। তখন আমি দৌড়ে, আমি ডাক্তার সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, আমরা একসাথে দৌড়ে থানার মধ্যে যখন ঢুকতে যাই, আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন যে আমরা খুবই শান্তিপূর্ণভাবে থানার মধ্যে প্রবেশ করতেছিলাম। এর সময় থানা ঢোকার সাথে সাথে আমাদের উপরে হামলা করা হয়। তো আমাকে মারতে আমাকে সেই থানার ভিতরে যে কর্নার মসজিদে এখানে নিয়ে যায় এবং নিয়ে যায়, সেখানে আমাকে মারধর করে ফেলে দিয়ে সেখানে আমাকে পা দিয়ে লাথি যেভাবে মারতে পেরেছে সেভাবে মেরেছে এবং মেরে কিছুক্ষণ পর তারাই আমাকে টেনে তুলে আবার মারতে শুরু করে। তারা সবাই এখন ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত, যে তারাই মারধর করেছে। শাহবাগ থানায় ওই দিন কী ঘটেছিল? দেখুন, আপনারা জানেন যে আমাদের ডাকসুর নিয়মিত যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি বেশি ব্যতিব্যস্ত থাকি এবং ডাকসু অফিসে আপনি যদি খোঁজ নেন, আপনি দেখতে পাবেন যে স্টাফদের যদি জিজ্ঞেস করেন যে কোনো ডাকসুর সম্পাদক বা সদস্য থেকে আমি ডাকসুতে বেশি সময় দেই, ডাকসুর অফিস টাইমটা আমি সবথেকে বেশি করি, এমনকি ডাকসুর যতজন সম্পাদক আছেন তাদের কাজের পরিসংখ্যান হিসাব করলে আমার কাজের পরিসংখ্যান সবথেকে বেশি। এবং ওই দিন বিকেলবেলা আমাদের শহীদ আপনার ফজিলাতুন্নেসা হলে এবং কুয়েতমূর্তি হলে আমাদের এসি বিতরণ কর্মসূচি ছিল ডাকসুর পক্ষ থেকে আমাদের যে প্ল্যান, যে প্রত্যেকটা হলে রিডিং রুমে আমরা এসি দিব, সেই হিসেবে আমরা সেখানে এসি বিতরণ করতে গিয়েছিলাম এই 2টা হলে। তো এখানে থাকা অবস্থায় আমরা দেখি যে একটা ছেলের, সে শিবির নেতা, আমরা তাকে চিনি, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, যে শিবির করে, যদিও পার্সোনালি সেভাবে খুব একটা কথা হয় নাই, তবে টুকটাক যোগাযোগ ছিল, পরিচয় ছিল। তো দেখি যে তার নামে একটা ফটোকার্ড ছড়ানো হচ্ছে, যে সে স্ক্রিনশট ছড়ানো হচ্ছে, সে একটা খুবই নেতিবাচক মন্তব্য করেছে তারেক রহমানের কন্যা জামিয়া রহমানকে নিয়ে। তো সেটা আমি প্রথমে দেখে আসলে শক খেয়ে যাই যে এরকম তো হওয়ার কথা না, এই ছেলে যেরকম চেহারা দেখতে যেরকম ইনোসেন্ট, এরকম ছেলেদের এগুলো করতে পারে না। পরে দেখলাম যে সে একটা পোস্ট করেছে যে সে এটা করে নাই, তার নামে এটা ছড়ানো হচ্ছে। তো এবং এর মধ্যে সে থানায় জিডি করার সিদ্ধান্ত নিল। আমরা ডাকসুতে এসে বসলাম। এর মধ্যে শুনতে পাচ্ছি যে ছাত্রদল তার রুমে, সে সলিমুল্লাহ হলে যেই রুমে থাকে সেই রুমে ছাত্রদল তাকে খুঁজতে গিয়েছে। তো আমরা এটি কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম এবং কিছুক্ষণ পরে শুনতে পারলাম যে সে যে এখানে জিডি করতে গেছে, সলিমুল্লাহ হলে যে যখন জানতে পারছে যে থানায় নেই, শাহবাগ থানায় আছে, হলে নাই, তখন তারা ছাত্রদলের সবাই থানায় যায়। এই নিয়ে আমরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি যে তাদের উপর হামলা হয় কিনা। তো এই আতঙ্কের জায়গা থেকে আমরা কিছুটা দুশ্চিন্তা ছিলাম। এর মধ্যে আমাদের কাছে খবর আছে যে তাদেরকে অবরুদ্ধ করা হয়েছে এবং একজনকে মারধরও করা হয়েছে। এটা শুনে আমি অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এবং আমাকে এই কিছুক্ষণের মধ্যে তারা ফোন দিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে যে ভাই আমাদেরকে বাঁচান, আমাদেরকে মেরে ফেলবে, আপনারা প্লিজ আসেন, আমাদেরকে বাঁচান। এইটা শুনে আমরা ডাকসুতে 4-5 জন বসেছিলাম। এটা শুনে আমি আর স্থির থাকতে পারি, আমি সাথে সাথে দৌড়ে থানার উদ্দেশ্যে বের হই এবং বের হওয়ার সময়ই আমি শাহবাগ থানার যে ওসি তাকে আমি ফোন দিয়ে আমি জিজ্ঞেস করি, ওসি না, আমি ডিসি মাসুদকে ফোন দিই যে ভাই আপনি কোথায় আছেন, আমার আমার শিক্ষার্থীদেরকে থানার মধ্যে মারতেছে, তারা হতে পারে শিবির করে, তাই বলে তো তার মারার কোনো রাইটস আপনার নেই। যদি সেই ফেক ফটোকার্ড সে ছড়িয়েও থাকে তাহলে তাদেরকে তো মারধরের অধিকার আপনার নেই। তো আমি সেটা বলি এবং তাকে বলি যে ভাই আপনি কোথায় আছেন, আমার শিক্ষার্থীদের উদ্ধার করেন, বাঁচান। তো সে বলে যে সে থানায় নেই, সে ধানমন্ডিতে আছে বা এরকম কিছু একটা বলে। এবং আমি শুনতে পারি যে শাহবাগ থানায় কোনো পুলিশ নেই। তো এটা আমাকে আরও প্যানিক করে তোলে যে না, এদের এই ছেলেগুলোকে মেরে ফেলবে কিনা। কারণ এতগুলো ছাত্রদলের সন্ত্রাসী, মধ্যে এরা 3-4টা ছেলে। তখন আমি দৌড়ে, আমি ডাক্তার সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং আমরা একসাথে দৌড়ে, এবং আরও হল সংসদের নেতৃবৃন্দ ছিল, সুযোগ ভিপি আজিজ এবং আরও বেশ কয়েকজন ছিল। আমরা একসাথে দৌড়ে থানার মধ্যে যখন ঢুকতে যাই, আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন যে আমরা খুবই শান্তিপূর্ণভাবে থানার মধ্যে প্রবেশ করতেছিলাম। এর সময় থানা ঢোকার সাথে সাথে আমাদের উপরে হামলা করা হয়, আমাদেরকে মারধর করা হয়। প্রথমে আমার উপরে এবং জুবাইরের উপরে হামলা করা হয়। প্রথমে আমাকে মারতে আমাকে সেই থানার ভিতরে যে কর্নার মসজিদে এখানে নিয়ে যায় এবং নিয়ে যায়, সেখানে আমাকে মারধর করে ফেলে দিয়ে সেখানে আমাকে পা দিয়ে লাথি
যেভাবে মারতে পেরেছে সেভাবে মেরেছে, এবং মেয়েরা কিছুক্ষণ পর তারাই আমাকে টেনে তুলে আবার মারতে শুরু করে। আমি পড়ে গিয়েছিলাম মায়ের খেতে খেতে, আবার আমাকে টেনে তুলে আবার মারতে শুরু করে, এবং মারতে 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 তারা আমাকে নিয়ে থানার ওই ওসির রুমে ঢুকায় দেয়। তো এইভাবে এরপরে ওসির ওইখানে দু একজন পুলিশ কর্মকর্তা ছিল, তারা হেল্প করে আমাকে বাঁচানোর জন্য, কিছুটা হলেও অনেকটাই হেল্প করে। তারা ওখানে যে দু তিনজন ছিল তারা হেল্প করে, এবং তারা চেষ্টা করে যে বাঁচানোর জন্য। এবং ওই ওসির দরজা খুলে যে ওই ডিউটি রুমের যে দরজাটা, সেই দরজা ভেঙে তারা পরে কয়েকবার আমাকে মারার চেষ্টা করে। এবং তারপরে আমি রাত আনুমানিক 11:30 সাড়ে 11টার দিকে আমাদেরকে পুলিশ ঢাকা মেডিকেলে পৌঁছে ভর্তি করে দেয়। দেখুন, আমাদেরকে তো ওরা সবাই একসাথে মারা শুরু করেছিল, তা আমরা আসলে ওইটা নোটিস করার সময় পাইনি যে কাকে চিনি বা কাকে না চিনি। তবে আমরা ভিডিও ফুটেজ ঘেটে কিছু ব্যক্তিদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আমাদেরকে মেরেছে অনেক, কিন্তু সবাইকে আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। কিছু মানুষ আইডেন্টিফাই করতে, দেখুন তারা সবাই এখন ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত, যেগুলো দ্বারাই মারধর করেছে। এবং পরিকল্পিত কিনা সেটা আসলে ভাবার জায়গা আছে, কারণ তারই 2 দিন আগে অর্থাৎ 21শে এপ্রিল আমাকে ছাত্রদল মারার চেষ্টা করে, কলাভবনের পিছনের গেটে আমাকে মারধরের চেষ্টা করে এবং কয়েকবার মারতে যায় এবং মেরে ফেলার হুমকি দেয়। আমার অপরাধ ছিল আমি অবৈধ বা বিশেষ বিবেচনায় ছাত্রদল নেতাদেরকে যে সিট দেওয়া হয়েছিল সেটার প্রতিবাদে কথা বলেছিলাম। আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম প্রশাসনের কাছে, যাতে তাদের সিট বাতিল করে এই সিটগুলো বৈধ শিক্ষার্থীদেরকে দেওয়া হয়, এবং অনিয়মিত যাদের শিক্ষার্থী আছে তাদেরকে যাতে হল থেকে বের করে এখানে যারা সিট পাচ্ছে না নিয়মিত শিক্ষার্থীগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখিনি, কিন্তু আমাদের উপরে হামলার প্রচেষ্টা চালায় ছাত্রদল। এবং আমার কাছে বিভিন্ন মাধ্যমে খবর আছে যে তারা এই কারণে আমার উপর এমনিতে অনেক কারণে তারা ক্ষুব্ধ, এবং এই কারণে তারা আরও অনেক বেশি ক্ষুব্ধ আমাকে যে কোনো সময় তো দেখুন যে হুমকি দিয়েছিল, সাথে সাথে আমি কিছুক্ষণ পরে আমি প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেই এবং সংবাদ সম্মেলন করে আমি আমার অভিযোগগুলো জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল তারা ব্যবস্থা গ্রহণ করবে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের ঘটনা সেজন্য আমরা থানায় যাওয়ার চিন্তা করিনি, এবং তারা বলেছিল ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু আমরা এখন পর্যন্ত ব্যবস্থা গ্রহণের পরিবেশ দেখতে পাইনি। আসলে টার্গেট হওয়ার অনেকগুলো কারণ আছে। দেখেন, ছাত্রদলের জন্য থ্রেট তো মোসাদ্দেক জুবায়ের থেকেও, মোসাদ্দেক জুবায়ের তো সিঙ্গেল ব্যক্তি, সুতরাং মোসাদ্দেক জুবায়ের তেমন টার্গেট হওয়ার কথা না, কারণ মোসাদ্দেক জুবায়ের ক্ষমতা খুবই সীমাবদ্ধ। তারপরে তারা আমাদের উপরে কেন টার্গেট করছে আমরা সেটা আসলে মানে খুব একটা বুঝে আসে না। তবে এখানে যে জায়গাটা দেখেন, ক্যাম্পাসে 5 আগস্টের পরে বা আগে ছাত্রলীগের যে কোনো অপকর্ম বা ছাত্রদলের যে কোনো অপকর্ম বা অন্য যে কারো অপকর্ম, সেটা শিবিরের হতে পারে, সেটা বামের হতে পারে, সেটা অন্য সংগঠন হতে পারে, আমরা অভিযোগ পেলেই আমরা এটার প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বিচার চেয়েছি। সেই জায়গা থেকে হয়তো তারা আমাদের চোখের পথের কাটা মনে করেছে এদেরকে সরিয়ে দিতে পারলে, ভাই এদেরকে ভয় দেখাতে পারলে হয়তো শিক্ষার্থীদেরকে দমিয়ে দেওয়া যাবে। এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য মূলত আমাদের উপর হামলা হচ্ছে। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন।
সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press, এক ফোঁটা